So welcome everybody to the session today I'm going to conduct. So today the name of the chapter is the time value of money. Will start. So this is chapter 4 of the book. We'll read chapter 4. এই চ্যাপ্টার পরে আমরা থিওরিটিক্যাল বিষয় আলাপ করব, তারপরে এখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে, সেগুলিও আমরা এখানে হাইলাইট করব। So before that I want to discuss about the concept of time value of money. Then what is present value, what is future value and how to calculate, এগুলি ডিটেইল আলাপ করব এবং এন্ড অফ দ্য চ্যাপ্টার দেয়ার আর সাম ম্যাথমেটিক্যাল প্রবলেম, সো সেগুলিও আমরা শিখব। স্যার আমাদের গত এক ফার্স্ট চ্যাপ্টার যে স্যার পড়ানো হয়েছে ওটার স্যার রেকর্ডিংটা কি স্যার গ্রুপে দেওয়া হয়েছে? জি, রেকর্ডিং করা আছে স্যার একটা সিস্টেম, এটা কি গ্রুপে দিচ্ছেন আপনি? দিয়েছি তো সম্ভবত। হ্যাঁ, এটা গ্রুপে দেওয়া আছে স্যার, এই গ্রুপে দিয়ে দিছে। প্রথম দুইটা ক্লাসেরটাই তো দেয়া আছে, প্রথম দুইটা ক্লাসের দেয়া আছে। আজকে তো সেই হিসাবে ক্লাস 3, তাই না? তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস না আজকে? জি স্যার। Okay, fine. So we are talking about the time value of money. So time value of money. তো এখানে কয়েকটি বিষয় আছে। একটি হলো টাইম, সময়ের সাথে সাথে, ভ্যালু অফ মানি ইজ চেঞ্জিং। সময়ের সাথে সাথে ভ্যালু অফ মানি যে চেঞ্জ হয়, এটা পজিটিভলি আর নেগেটিভলি, এটাই আমরা বলছি টাইম ভ্যালু অফ মানি। এবং আজকের 100 টাকা দিয়ে তুমি যা কিনতে পারবে, এটা 1 বছর পরে ওই 100 টাকা দিয়ে সেটা কিনতে পারবে না। এটা তো আমরা আমাদের মার্কেট দেখেই বুঝতে পারি। তুমি যদি টাইম ভ্যালু অফ মানি নাও করো, সেক্ষেত্রেও তুমি বলতে পারো বা তুমি জানো, এটা যে কেউ জানে যে আজকের 100 টাকা দিয়ে যা আমরা কিনতে পারবো, সেই পরিমাণ গুডস, সেই পরিমাণ সার্ভিসেস আফটার 1 ইয়ার আমাদের কিনতে এই 100 টাকার আরো বেশি লাগবে। কারণ কি? বিকজ অফ প্রাইস হাইক, বা অন্য কথায় যদি আমরা বলি ইকোনমিক্সের ভাষায়, বিকজ অফ ইনফ্লেশন দেয়ার ইজ প্রাইস হাইক। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ইনফ্লেশনের কারণে। এ কারণে আজকের 100 টাকা দিয়ে আমরা যা কিনতে পারি, আগামীকাল ওই পরিমাণ গুডস আর সার্ভিসেস কিনতে আমাদের 100 টাকার বেশি লাগবে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি, দ্য ভ্যালু অফ মানি ইজ চেঞ্জিং ওভার টাইম, মানি ইজ লুজিং ইটস পারচেজিং পাওয়ার ডে বাই ডে। আজকের 1 টাকার ভ্যালু আগামীকালের 1 টাকার ভ্যালু সমান নয়। মানি যে তার এই পারচেজিং পাওয়ার দিন দিন হারাচ্ছে, এই কনসেপ্ট কি আমরা এখানে বলছি টাইম ভ্যালু অফ মানি। ইউ গট দি পয়েন্ট? তাহলে টাকার ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার, এটি কমে যাচ্ছে। বা অন্য দিক থেকে বললে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানে হলো টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। এই বিষয়টিকে আমরা বলছি টাইম ভ্যালু অফ মানি। তো এখন তুমি যদি আজকে কাউকে, তোমার ফ্রেন্ডকে 1000 টাকা লোন দাও, এবং 1 বছর পরে তোমার ফ্রেন্ড তোমাকে 1000 টাকা ফেরত দিল, এখন তুমি বলো তোমার কি লাভ লোকসান কিছু হলো এখানে, না কিছুই হলো না? লাভ হলো, লস হলো, নাকি কিছুই হলো না? বলো। 1000 টাকা দিয়েছো, 1000 টাকা সে 1 বছর পর ফেরত দিয়েছে। এখন আমার কোশ্চেন হলো, তোমার কি কোনো লাভ হয়েছে, তোমার কি কোনো লস হয়েছে, নাকি তোমার কিছুই হয়নি? স্যার লস হয়েছে। কেন লস হলো? কারণ যখন স্যার আমি ওরে ধার দিছিলাম স্যার 1000 টাকা, তখনকার সময়ের ভ্যালু আর এখনকার সময়ের ভ্যালু স্যার সেম। স্যার এটার জন্য স্যার লস। তার মানে যখন তুমি লোন দিয়েছো তখন ওই 1000 টাকায় যা কিনতে পাওয়া যেত, এখন সেই 1000 টাকা দিয়ে এই 1000 টাকায় ওই পরিমাণ গুডস কিনতে তুমি পারবে না, আরো বেশি টাকা লাগবে। যত টাকা বেশি লাগবে ততই তো তোমার লস, তাই না? যদি এরকম হতো যে ওই 1000 টাকা দিয়ে আমি সেই পরিমাণ গুডস কিনতে পারি এখনো, তাহলে আমরা বলতাম যে আমার লাভ লোকসান কিছুই হয়নি, আমার যেই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ছিল এখনো সেটি এক্সিস্ট করে।
কিন্তু সেটা আমরা বলতে পারি না, বিকজ আমি তো ওই টাকা দিয়ে সেই পরিমাণ গুড সার্ভিস পাচ্ছি না। তাহলে অন্য কথায় এই কারণে তাহলে বললাম যে আমার তাহলে স্যার লস এখানে হয়। যে একটা ইন্টারেস্ট রেটটা আছে স্যার, হুম, জি স্যার, এখানে যে ইন্টারেস্ট রেটটা সবচেয়ে বেশি কাজ করে স্যার। এখানে ইন্টারেস্ট রেট এটা কি স্যার হালাল না হারামের ভিতরে পড়ে স্যার? যেহেতু আমি 1,000 টাকা আমি এখন পাইতেছি না, পরের বার 1,000 টাকা ঠিক আমি 1,000 টাকা জিনিসটা কিনতে পারতাছি না, এই হিসাবে আমার একটা দায়বদ্ধতা সৃষ্টি হয় যে না, আমি নিজে পারতাছি না। হুম। আহ, এই জিনিসটা তো কিসের ভিতর পড়ে স্যার? তাহলে যদি এই হিসাবে ধরা ইন্টারেস্ট রেট আর টাইমটা। এটা তো একটা জটিল বিষয় বললাম। জটিল ইন এ সেন্স একটি গুড কোশ্চেন, আর এর সাথে অনেকগুলি বিষয় জড়িত। একটা প্রশ্ন তুলেছে তুমি যে ইন্টারেস্ট কি হালাল না হারাম। তো এখানে তোমার যতটুকু একদিকে লস হচ্ছে, আবার যদি তুমি বেশি নাও সেক্ষেত্রে আবার ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, তার মানে কন্ট্রাডিক্ট করে না বিষয়টা। তুমি জি যদি স্যার। 1,000 টাকা ফেরত নাও তাহলে তোমার লস হয়, আবার যদি তুমি যতটুকু লস হয় ততটুকু মেক আপ করে নাও সেক্ষেত্রে আবার ইন্টারেস্ট হয়ে যায়, সেটি আবার হারাম। তাহলে তো এখানে একটি জটিলতা তৈরি হয়। এখন এখানে খেয়াল করো, এখানে দুইটি বিষয়, একটি হলো প্রেজেন্ট টাইম আর একটি হলো ফিউচার টাইম। ঠিক আছে, বর্তমান এবং ফিউচার এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আজকে আমরা বলি বর্তমান, সময়। আগামীকাল বলি এটা ফিউচার, তাই না? হুম। টেন্স কত ধরনের? টেন্স কত তিন প্রকার? ধরনের। 3 ধরনের। 3 প্রকার। এটি শিখেছি কোথায়? ইংলিশে এবং বাংলায়, তাই না? হুম। জি স্যার। আরবিতে টেন্স কত রকম জানো? 6 প্রকার 6 2 ধরনের। প্রকার স্যার, 6 প্রকার। 6 প্রকার কই কইলি তুমি? আমি একদিন স্যার আমি বলছিলাম আমার না, হুজুরের আমি কাছে টেন্স আমি একদিন মিজান বলছিলাম মিজান না, 6 প্রকার মনে হয়। ওইটা মিজান তো আলাদা। 2 ধরনের স্যার। একদিন তোমাদের বলছিলাম না এটা, বলছিলাম কি জি স্যার যে বলছিলেন। একটা হলো অতীতকাল আর একটা হলো প্রেজেন্ট। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুইটা হলো সেম। কারণ কি, এই যে আমার কথা বলতে বলতেই তো 2 সেকেন্ড চলে গেল, তাহলে কি আর আমি এই মুহূর্তে আমি থাকলাম? এই তোমাদের সাথে না। কথা বলতে বলতেই তো 2 সেকেন্ড চলে গেল, তাহলে আমার কথাটা অতীত হয়ে গেল না? জি জি স্যার। স্যার, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বর্তমান বিষয়টা হলো ভবিষ্যৎ পাড়ায় বর্তমান হয়ে অতীতে চলে গেছে স্যার। অতীতে চলে গেল। তাইলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো একটা হলো অতীত আর একটা হলো ফিউচার। আর ফিউচার আর প্রেজেন্ট এটা সেম। কারণ প্রেজেন্ট তো আর থাকে না কোনো কিছু। প্রেজেন্ট কি থাকছে? এই যে তোমাকে জিজ্ঞেস করলাম প্রেজেন্ট কি থাকছে, এইটাই তো তুমি আনসার দিতে দিতে এটা অতীত হয়ে গেল। অতীত হয়ে জি যায়নি? স্যার। জি কি, স্যার। জি স্যার। আমার বিষয়টা কি বুঝছো তোমরা? তাহলে তাহলে জি স্যার, বুঝতে পারছি। প্র্যাকটিক্যালি টেন্স হলো 2 ধরনের। একটি হলো মানে পাস্ট টেন্স, আর একটি হলো ফিউচার অ্যান্ড প্রেজেন্ট। ফিউচার অ্যান্ড প্রেজেন্ট সেম। সেম কারণ হলো যেটা ফিউচার ওইটাই প্রেজেন্ট, ওইটাই প্রেজেন্ট, ওইটাই ফিউচার। এখানে আরবিতে 2 ধরনের টেন্স। যে 6 ধরনের কি বললাম? স্যার মিজানে যে আমি একটা আমাদের মসজিদে একজনের আলোচনা হয়েছে মিজান নিয়ে, মিজান তো আরবির টেন্স নিয়ে আলোচনা করে স্যার। ওই আচ্ছা, না, মিজানের ওইখানে ওটা মানে দুই ওই ধরনের। একেবারে দুই পারে দুইটার 6 প্রকার আছে। ওইটা জি অন্য স্যার। তুমি, ওইটা হলো একটাকে বলে মাদি আর একটাকে বলে মুদারে। মানে 2 ধরনের। এই শব্দ দুইটা হয়তো শুনেছো তুমি, যেহেতু এগুলি পড়াশোনা করেছো। একটা হলো মাদি আর একটা হলো মুদারে। তার মানে 2 ধরনের টেন্স। আর বাংলাতে ইসবাত আমরা, ফেলে মাজি মুতলাক পাই স্যার। হ্যাঁ, ইসবাত ফেলে মাজি মোরাফ না কি জানি এরকম একটা আমি ওইটা শুনছিলাম স্যার। ওইটা আলাদা, ওইটা তোমার অন্য জিনিস। কনজুগেশন অফ ভার্ব আছে না, সেগুলো। তো এখন যেটি আমি এখানে বলতে চাচ্ছি সেটি হলো, যেহেতু অতীত এবং বর্তমান অ্যান্ড ফিউচার এই টেন্স তো 2 ধরনের, তাহলে এখন ইসলামিক ইকোনমিতে সিস্টেম এটাই। তার মানে অতীতকাল এবং বর্তমান এবং ফিউচার, ফিউচার আর বর্তমান যেহেতু সমান, তাহলে এখানে এই সময়ের চেঞ্জের সাথে সাথে মানি তার পারচেজিং পাওয়ার হারায় না, লুজিং করে না। আজকের 100 টাকা আগামীকালের 100 টাকা সেম, 1 বছর পরেও সেম, 10 বছর পরেও সেম।
তাহলে আমি যদি তোমাকে 1000 টাকা দেই, তুমি 2 বছর পরে আমাকে 1000 টাকা ফেরত দাও, কোনো সমস্যা নাই, কারণ ভ্যালু সেম থাকে। তাহলে এখন তোমরা যেটা বলেছিলে যে এখানে তো ইন্টারেস্টের বিষয় চলে আসে, এটা আসে বর্তমান সিস্টেমে আসে, কিন্তু ইসলামিক সিস্টেমে, ইসলামিক ইকোনমিতে যেহেতু ওখানে মানি তার পার্চেজিং পাওয়ার হারায় না, এ কারণে তুমি যদি কর্জে হাসানা দাও, লোন দাও, এখানে তোমার কোনো লস নাই। তাহলে লস হচ্ছে কোথায়? ইন কারেন্ট ইকোনমিক সিস্টেম। এই ইকোনমিক সিস্টেমে এটি কেন হয়? বিকজ অফ কারেন্সি। এখানে যে আমরা কারেন্সি ইউজ করি, তোমাদেরকে আমি আরেকটি ক্লাসে বলেছিলাম যে টাকার উপরে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, মনে আছে বলছিলাম না? হুম। জি স্যার। এই কথার মানে কি? টাকার কি কি দিবে তোমাকে? কি দিবে? প্রশ্নটা বুঝতে পারি নাই স্যার। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। কি দিতে বাধ্য থাকিবে? প্রোডাক্ট স্যার। স্যার ভ্যালু স্যার, ভ্যালু, মূল্য। রাইট, এটাই তো বলেছিলাম। এখন ভ্যালুটা কি? টাকার ভ্যালু কি? স্যার টাকার ভ্যালু স্যার একবার এক ক্লাসে আপনি বলছিলেন স্যার, আগে স্যার টাকার ভ্যালু স্যার বাংলাদেশ ব্যাংকে স্যার জমা করা হতো স্বর্ণ, এখন স্যার ওটার বদলে স্যার জমা করা হয় স্যার ডলার। ডলার। তাহলে এখন যদি তুমি বাংলাদেশ ব্যাংকে গিয়ে বলো যে আমি টাকা নিব না, আমি এর ভ্যালু চাই, তোমাকে কি দিবে? যেহেতু দিতে বাধ্য থাকিবে লেখা, স্যার তার মানে ডলার বাংলা দিবে স্যার। কে দিতে বাধ্য থাকিবে? গভর্নমেন্ট। তার মানে বাংলাদেশ ব্যাংক তোমাকে ভ্যালুটা কি দিবে? দিবে এখন ডলার। আর এক সময় কি দিত? গোল্ড আর সিলভার। কথা বুঝছো? এখন সেই গোল্ড, ডলারটাও তো স্যার একটা টাকা, স্যার গোল্ড, মানে গোল্ডের কাগজ। সময়কালটা স্যার কেমন টাইমে ছিল? গোল্ডের ইয়েটা ছিল কবে সেটা? জি স্যার, মানে কোন সময় ছিল? 1757 সালের আগে। 1757 সালে কি হয়েছিল জানো? 1757 না সালে কি স্যার, হয়েছিল বলো? স্যার যুদ্ধ হয়েছিল স্যার, কাদের সাথে স্যার কাদের? পলাশির যুদ্ধ স্যার। পলাশির যুদ্ধ কার সাথে কার হয়েছিল? হুম? স্যার ইংরেজের সাথে স্যার সিরাজউদ্দৌলা। আচ্ছা, সিরাজউদ্দৌলা কে? হি ওয়াজ মুসলিম রুলার, তাই না? মুসলিম শাসক জি ছিল স্যার, না? শেষ নবাব। হুম, মুসলিম শাসক জি ছিল। স্যার। এবং তার সময়কার, তার থেকে আরো যদি ব্যাকে যাও, তার সময় থেকে আগে যদি যাও, তাহলে ওই সময় স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলি ছিল। আর তাকে এখান থেকে সরিয়ে দিয়ে ব্রিটিশরা যখন দখল করলো, তারপরে তো ব্রিটিশরা এই নোটগুলি চালু করলো। ব্রিটিশরা চলে গেল পাকিস্তান, ওরাও আবার এই নোটটাই চালু রাখলো। এরপরে বাংলাদেশ এই নোটই আবার চালু রেখেছে, মানে কাগজ চালু রেখেছে, শুধু উপরের নামটাম এগুলি চেঞ্জ করেছে, বাট কাগজ এবং ভ্যালু এগুলি। কিন্তু ওই ব্রিটিশরা ওই সময় থাকাকালীন, যেহেতু মানে সিরাজউদ্দৌলা বা আগে মুসলিম শাসকদের সময় স্ট্যান্ডার্ড গোল্ড ছিল, পরবর্তীতে এই গোল্ড অনেকদিন ব্রিটিশদের সময় অনেকদিন ছিল। এটা 100% ছিল না, একটা পার্সেন্টেজ ছিল। পাকিস্তান আমলেও কিছুটা ছিল। ইভেন বাংলাদেশের যখন জন্ম হয়েছে তখনও কিছুটা ছিল, মানে 100% ছিল না। আর এখনো কিছুটা আছে, এখন হলো 10% থেকে 15% এরকম আছে। মানে যত টাকার মানি সার্কুলেশন ইন বাংলাদেশ, ওই পরিমাণ ভ্যালু থাকতে হবে বাংলাদেশ ব্যাংকে। কিন্তু আছে কি পরিমাণ? এখন আছে 10 থেকে 15%, এই পরিমাণ। তোমার বাকিটা ডলার আছে। আর ডলার তো আরেকটি কাগজ, ওই কাগজের তো ভ্যালু নেই। তাহলে আমরা যখন দেখি কমোডিটি, এই টাকার ভ্যালু যখন রিয়েল ভ্যালু থাকে, রিয়েল কারেন্সি থাকে, তখন আমরা দেখি জিনিসপত্রের দাম বা যে ইনফ্লেশন বিষয়টি থাকে না। এটা কেন থাকে না? কারণ জিনিসপত্রের দাম যদি বাড়ে তাহলে তো গোল্ডের দামও বাড়বে। জিনিসপত্রের দাম মনে করো 5% বাড়লো, তাইলে কি দাঁড়ালো? আজকের যে জিনিসের দাম 100 টাকা, 5% বাড়লে কত হবে? 105 টাকা, তাই তো? জি স্যার। এটা তো জি বুঝছো? স্যার। জি স্যার। তার মানে যেই প্রোডাক্ট 100 টাকা, এটা ভ্যালু 5% যদি বাড়ে তাহলে 105 টাকা হয়ে যাবে।
তার মানে কি তোমার এই জিনিস কিনতে এখন 5 টাকা বেশি দরকার। এবারে তুমি চিন্তা করো তোমার কারেন্সি যদি থাকে ব্যাক বাই গোল্ড, তাহলে গোল্ডও তো একটা প্রোডাক্ট, এটি মার্কেটে ট্রেড হয় না, মার্কেটে কেনা বেচা হয় জি না স্যার। গোল্ড? জি হ্যাঁ? স্যার। হ্যাঁ হয়তো স্যার। আচ্ছা, তাহলে 100 টাকার যেই গোল্ড, এই গোল্ডের প্রাইস হতে 105 টাকা হয়ে যাবে, যেহেতু 5% বেড়েছে। হবে কি? জি জি স্যার। স্যার। আচ্ছা, যদি হবে হয় স্যার। তাহলে এবার দেখো গোল্ডের প্রাইস 105 টাকা হয়ে গেছে, তার মানে কি তোমার কারেন্সির ভ্যালু 105 টাকা, আর জিনিসপত্রের দাম বেড়েও হয়েছে 105 টাকা, তার মানে কি সমান সমান। কথা বুঝছো কিনা? হুম। জি স্যার। তাহলে তো জি আর স্যার। ইনফ্লেশন থাকলো না। আজকের 100 টাকার ভ্যালু, এটি যদি আগামীকাল চিন্তা করো, 1 বছর পরে চিন্তা করো, 10 বছর পরে চিন্তা করো, এটি সেম থাকে। মানে প্রোডাক্টের প্রাইস এবং কারেন্সির ভ্যালু এটি সেম থাকে। আর এখন কি হয়, এখন তো তোমার এই যে টাকার ব্যাকড বাই ডলার, টাকা ইজ ব্যাকড বাই ডলার এন্ড ডলার ইজ অ্যানাদার পেপার, ওর তো আর কোনো ভ্যালু নেই। ভ্যালু নাই বলতে এটা ছিঁড়ে ফেললে তো এর কোনো দাম নেই। আর গোল্ড টুকরা বেশ। টুকরা করে, জি স্যার। গোল্ড টুকরা টুকরা করো তুমি, পুড়িয়ে ফেলো, তাও দাম ভেঙে থাকে। ফেলো, তাও দাম থাকে। তার মানে এটা রিয়েল ভ্যালু আছে, জি স্যার। আর কাগজের রিয়েল ভ্যালু নেই। তাহলে এখন জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু এই কাগজের দাম তো আর বাড়েনি। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। আর যদি জি এরকম স্যার বুঝতে হতো, পারছি। যদি এরকম হতো জিনিসপত্রের দাম বেড়েছে, এই জিনিসপত্রের মধ্যে তো গোল্ডও একটা বিষয়, সেটিরও দাম বাড়বে, তখন তো একই জায়গায় আবার আসবে। ইউ গট দি পয়েন্ট? তাহলে সমস্যাটি কোথায় হলো? হ্যাঁ স্যার। সমস্যাটি হয়েছে যেদিন থেকে কারেন্সির স্ট্যান্ডার্ড বা কারেন্সির ভ্যালু গোল্ড বাদ দিয়ে আমরা ফিয়েট কারেন্সি বা পেপার কারেন্সিতে এসেছি, সেদিন থেকে এই সমস্যাটি হয়েছে। তখন থেকে। তখন থেকেই ইনফ্লেশন ইন্ট্রোডিউস হয়েছে। আর এই ইনফ্লেশন ইন্ট্রোডিউস করেছে ওরাই, যারা ক্যাপিটালিস্ট ইকোনমির ইন্ট্রোডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, তারাই এটি করেছে। এবং বাংলাদেশে যে গোল্ডগুলি ছিল, এইগুলি বাংলাদেশ সহ সব দেশ থেকে ওরাই আবার নিয়ে গেছে। নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে, বলেছে যে দেখো তোমরা এই গোল্ডগুলি, আইএমএফ নাম শুনেছ? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটির নাম শুনেছ? জি স্যার। জি স্যার। একটি হলো ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউবি, আর একটি হলো আইএমএফ। এই দুইটি ইনস্টিটিউশন, এই দুইটি ইনস্টিটিউশন হলো ব্রেটন উড ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন দুইটি করা হয় আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং এই সময় করা হয় কেন, এটা তাদের মানে আমেরিকার টার্গেট ছিল যে এই ইনস্টিটিউশন দিয়ে তারা সারা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করবে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে কলোনাইজেশন সিস্টেমটা চেঞ্জ হয়, বিভিন্ন জায়গায় দখল করে যে শাসন, এই ঔপনিবেশিকতার শাসন বা কলোনাইজেশন রুলিং, এগুলির চেঞ্জ হয়, ফরম্যাট চেঞ্জ হয়। এবং তারা চিন্তা করলো যেহেতু আমরা এখন আর ব্রিটিশরা যেমনি এখানে এসে দখল করে শাসন করতো, সেটা তো আর থাকলো না। তখন তারা চিন্তা করলো আচ্ছা তাহলে কি করা যায়, এখন আমরা সরাসরি গিয়ে দখল করে শাসন করব না, এখন আমরা কি করব, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ওদেরকে নিয়ন্ত্রণ করব। এই জন্য আমাদের একটি সংস্থা দরকার। সো দে ইনভেন্টেড, দে ক্রিয়েটেড ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ, and they are controlling the economy all over the world, including বাংলাদেশ। এবং তারা বাংলাদেশকে কনভিন্স করলো, বাংলাদেশ সহ আরো সব দেশকে কনভিন্স করলো যে তোমাদের সেন্ট্রাল ব্যাংকে যে গোল্ডগুলি আছে সেগুলি এই আইএমএফ এর ফান্ডে জমা দাও, এখানে ফান্ডে জমা দিয়ে এর সমপরিমাণ ডলার নিয়ে যাও তোমরা, তাহলে তোমাদের টাকার এগেনস্টে তোমাদের ডলার থাকবে। আর আমাদের সাথে যখন তোমরা ইন্টারন্যাশনাল ট্রেড করবা, তখন তোমাদের আমাদের সবারই সুবিধা হবে, সবাই আমরা তখন ডলারে ট্রেড করতে পারবো। আর এক একজনের এক এক কারেন্সি থাকলে তো ট্রেড করতে সমস্যা হয়, এক্সপোর্ট ইম্পোর্ট করতে সমস্যা হয়। আর যদি আমরা সবাই ডলার ফলো করি, তখন তোমাদের কাছেও ডলার থাকলো, আমাদের কাছেও থাকলো, আমাদের কাছ থেকে তোমরা ইম্পোর্ট করবে, তোমাদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করব, এবং এর বিনিময় হবে ডলারে। আর তখন এটি সহজ হয়ে যাবে। এই যে বুঝালো, তখন বাংলাদেশ সহ সব যারা মেম্বার কান্ট্রি ছিল আইএমএফ এর, সবাই রাজি হয়ে গেল, বললো যে হ্যাঁ তাই তো ঠিক আছে, তো আমরা তাহলে এই গোল্ডগুলি জমা দেই তোমাদের কাছে। আর এর সমপরিমাণ, সমপরিমাণ বলতে যে পরিমাণ গোল্ড পাওয়া যায় সেই পরিমাণ গোল্ড তারা দিয়ে দিল।
সরি সেই পরিমাণ ডলার দিয়ে দিল, গোল্ড জমা দিয়ে বাংলাদেশ ডলার নিয়ে আসলো। তো তখন থেকে বাংলাদেশ ব্যাংকে কি আছে? ডলার। চাইবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকবে স্যার। এবার বুঝছো হিস্ট্রি? জি স্যার। তাহলে তাহলে এবার চিন্তা করো যে এই হলো অবস্থা আর কি। তো এখন এই যদি অবস্থা হয় তো এর পরিণতি স্যার যা ওরা হওয়ার। স্যার চালাকি করছে স্যার। ওরা চালাক বলেই তো আমরা বলি যে যে চালাক তাকে কি বলি, এ তো অনেক ব্রিটিশ, তাই বলি না যে লোকটা খুব ব্রিটিশ, জি এটার স্যার। মানেটা কি? এটা মানেই তো যে চালাক। আর যারা 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 ওই আমল থেকে বাইচে আছে তাদের এখন ব্রিটিশ আমলের লোক ভালো হয়। তারা তাদের সাথে ব্যবসা ঠিক আছে। এবং দেখো এই যে কাজটা করলো, এই কাজের কারণে আমাদের ইকোনমি পুরোটা ওদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল। ওদের ডলারের একটু ভ্যালু ওঠানামা করলে আমাদের দেশের অ্যাফেক্টেড হয়, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাফেক্টেড হয়। তার মানে কি পুরো ইকোনমি ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, ডিপেন্ডেন্ট হয়ে গেল না? এখন বাংলাদেশে যদি ডলার জি রিজার্ভ স্যার। কমে যায় তাহলে বাংলাদেশের ইম্পোর্ট কমে যাবে, এখানে সমস্যা হবে। বাংলাদেশে যদি ডলার কম থাকে, তুমি বাইরে থেকে কিছু কিনতে মানে ইম্পোর্ট করতে, তুমি পেমেন্ট করবে কিসে? ডলার তো দরকার। তো এই জন্য তোমার ডলার আর্ন করতে হবে, আর ডলার আর্ন করার উপায় হলো হয় তোমার এক্সপোর্ট করতে হবে, আর না হলে যারা এক্সপেট্রিয়েট আছে এই দেশের, যারা দেশের বাইরে থাকে, তারা যদি রেমিটেন্স পাঠায় সেক্ষেত্রে দেশে ডলার আসবে, আর সেইগুলি দিয়েই আবার আমরা কি করতে পারবো? বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবো। তাহলে এবার দেখো পুরো ইকোনমি কি ডলার বেসড হয়ে গেল, ওদের উপরে ডিপেন্ডেন্সি হয়ে গেল। মানে অন্য কথায় আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেলাম। এখন ওদের অনেক পলিসি আমাদের মেনে নিতে হচ্ছে, কারণ ওদের ডলারের উপরে সবকিছু ডিপেন্ড করে। ইউ গট দি পয়েন্ট? স্যার এখানে তো স্যার পাওয়ার হ্যান্ড ওভার হয়েছে স্যার, এখানে ইউনাইটেড কিংডম থেকে স্যার ইউনাইটেড স্টেটে চলে গেছেন, এখন তো আর ব্রিটিশে নাই এই ইয়াটা যারা মনিটর করে এই সেক্টর যারা। পাওয়ার হ্যান্ডওভার হয়েছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং তার আগে থেকে পৃথিবীতে ব্রিটিশদের আধিপত্য ছিল ইউরোপে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো একসময় আমেরিকাও ইউরোপিয়ানদের কলোনি ছিল, মানে ওরা শাসন করত। তো এখন প্রশ্ন হলো এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমে কি হয়? ওয়ার্ল্ড অর্ডারে একটি চেঞ্জ আসে। সেই চেঞ্জটি কি? যে ব্রিটিশদের আধিপত্য খর্ব হয় এবং আমেরিকানদের আধিপত্য এটি বাড়ে, এবং তখন থেকে ইউএসএ ইজ দ্য সুপার পাওয়ার, মানে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে। আর ব্রিটিশরা সেকেন্ড পজিশনে, মানে ইউএসএ এর সাথে সাথে থাকে। এর আগে হলো ইউএসএ, আগে ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটিশরা ওদের সাবঅর্ডিনেট হয়ে যায়, মানে আমেরিকানরা যা বলে ওর সাথে থাকে। আর আমেরিকানরা হলো সুপার পাওয়ার হয়ে যায় আর ব্রিটিশরা ওর আন্ডারে চলে যায়। তো এর কারণে এরপরেই আমরা দেখি যে বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ওই সময় তো ওরা চলে যায় 1947, ওই সময় চলে যায় না? আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও তো 45 সালে হয়, ওই যে ওই টাইমেই হয়। ওর কিছুদিন পরে ব্রিটিশরা ওখান থেকে চলে যায়। তারপরে ইউরোপের অনেক দেশ থেকে ব্রিটিশরা তাদের কলোনি উইথড্র করে। তো কলোনাইজেশন সিস্টেমটা অনেক সময় এটা চলে যায় এবং ওরা এখন নিউ কলোনিয়ালিজম বা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে শাসন করার যে সিস্টেম, এটি তো ওরা ইন্ট্রোডিউস করে। যেটি বললাম এই যে দুইটি ইনস্টিটিউশন, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এর মাধ্যমে ওরা ইকোনমিকে কন্ট্রোল করার মেকানিজম হাতে নেয়। এখন বাংলাদেশ সহ যত ডেভেলপিং কান্ট্রি রয়েছে তাদের ইকোনমিক পলিসি কি হবে, মনিটারি পলিসি কি হবে, এগুলি এই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক সাজেশন দেয় এবং গভর্নমেন্ট সেসব পলিসি সেগুলি ইমপ্লিমেন্ট করে, সেগুলি অ্যাকসেপ্ট করে। তো বাংলাদেশে মনিটারি পলিসি কি হবে, বাংলাদেশে মানি সাপ্লাই কি পরিমাণ হবে, গভর্নমেন্ট বাজেট কিভাবে দিবে, এগুলি যাবতীয় সাজেশন, যাবতীয় পলিসিগুলি সব ওদের কাছ থেকেই আসে। তো এভাবে আমরা দেখি আমরা ইকোনমিক্যালি আমাদের ডিপেন্ডেন্সি চলে আসে ওদের উপর। তো আমরা হয়তো স্বাধীন স্বাধীন বলি, কিন্তু এটি মানে অর্থনৈতিকভাবে আসলে কতটুকু স্বাধীন
এটি আসলে প্রশ্ন সাপেক্ষ এবং আলোচনা সাপেক্ষ। You got the point? তো এখন যেটি আমরা বলছিলাম যে টাকার এই যে ভ্যালু কমে যায়, এই ভ্যালু কমে যাওয়ার কারণে আমরা দেখি এই সমস্যাগুলি তৈরি হয়েছে। তেমন ইনফ্লেশন তৈরি হয়েছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি, তো প্রাইস হাই। আর এ কারণেই এই কোশ্চেনটাই তোমাদের কাছে আসা স্বাভাবিক যে তাহলে তো আমি ফ্রেন্ডকে লোন দিয়ে সেই টাকা যদি নেই আমার তো লস হয়, আবার বেশি টাকা নিলেও আবার সুদ হয়ে যায়। এই সমস্যা, এটি একটি সমস্যা। আর এই সমস্যাটির মূলেই হলো আমরা এতক্ষণ যেটি বললাম। তাহলে এ কারণে কি আমরা সুদ নিব? যদি এই কোশ্চেন আবার আমাদের সামনে আসে যে না আমরা তো আসলে সুদ নিতে পারবো না, আমরা হোয়াট এভার দ্য রিজন আমরা সুদ নিতে পারবো না, লস হলেও নিতে পারবো না। তো এই কারণে আমরা আইদার উই নিড টু চেঞ্জ দিস কারেন্সি সিস্টেম। এই যে সমস্যাগ্রস্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমরা কারেকশন রেকটিফাই করে এই সুদি সিস্টেম বা সুদের যে হারামের বিষয়গুলি এগুলিকে অ্যাভয়েড করার ওইভাবে চেষ্টা করতে হবে। কিন্তু এখন সুদ এখানে আছে বলে আমরা সবাই সুদ নিব বা সুদ আমরা গ্রহণ করব, সেটি আবার অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, সাপোর্ট করতে পারি না, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরবিড আস, এটাকে নিষেধ করে দিয়েছেন, এটাকে হারাম করে দিয়েছেন। ইউ গট দি পয়েন্ট? সবাই বুঝছো? এখন জি স্যার। এখন যে দুইটি বিষয় আমরা আলাপ করব, একটা হলো ভ্যালুর দুইটা দিক, দুই রকমের ভ্যালু, একটা হলো প্রেজেন্ট ভ্যালু আর একটি হলো ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আর একটি হলো ফিউচার ভ্যালু। এখানে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর মধ্যে ডিফারেন্স কি? এখানে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু বর্তমানে টাকা, সরি স্যার বুঝলাম না। বর্তমানে ভবিষ্যৎ টাকার যে মূল্য, ভ্যালু future value। at present time, value of money at present time, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। ভ্যালু অফ মানি ইন ফিউচার, ফিউচার বলতে আগামীকাল, এক মাস পর, এক বছর পর, যাই হোক, দ্যাট ইজ কল্ড ফিউচার ভ্যালু। ভ্যালু অফ মানি অ্যাট কারেন্ট টাইম, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। ভ্যালু অফ মানি ইন ফিউচার, future may be after 1 day, after 1 month, after 1 year, that is called future value. বুঝছো? জি স্যার। তাহলে আমরা এখানে কিন্তু ওই কারেন্ট ইকোনমিক সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করছি, সুদ হারাম সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আলাপ করছি না। আমরা সুদকে ধরে নিয়েই আলাপ করছি, কারণ বইয়ে তো সুদের কথা বলা আছে, যেহেতু এই সিস্টেমের ইকোনমি ফলো করা হয় এই কারণে। তো এখন এই আজকের ভ্যালুকে আমরা কি বলছি? প্রেজেন্ট। পরবর্তী এক মাস পরের ভ্যালুকে বলছি ফিউচার। ফিউচার। তাহলে আজকের 100 টাকা এক মাস পরে 100 টাকার সমান না, তাহলে কতটুকু ডিফার করে? আমরা তো আগেই বলেছি যে সমান না, এটা পারচেজিং পাওয়ার কমে যায়। তো পারচেজিং পাওয়ার কমে গেলে কতটুকু কমে যায় সেটি যদি আমরা বের করতে চাই, তাহলে সেটিকে আমরা ভবিষ্যৎ থেকে বলবো, বর্তমানকে বাদ দিতে। সেটিকে বলবো আমরা ফিউচার ভ্যালু। তার মানে তুমি যদি মনে করো ব্যাংকে 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করো, কত টাকা? 1 লাখ। ব্যাংক তোমাকে 1 বছর পরে 5% ইন্টারেস্ট সহ তোমাকে ফেরত দিল। এখন তোমার কত টাকা হবে তোমার অ্যাকাউন্টে? 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছো, 5% ইন্টারেস্ট ব্যাংক তোমাকে দিবে। 1 বছর 5000। পর, 1 বছর পর তোমার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে? 5000 স্যার, 5000। 5,000। 5000। তাহলে আমরা এই যে 1 লাখ টাকা জমা দিয়েছো এটিকে বলবো প্রেজেন্ট ভ্যালু, বিকজ তুমি এখন জমা দিয়েছো। আর ফিউচারে 1 বছর পরে তুমি পাচ্ছ 1,05,000, তাহলে 1,05,000কে বলবো আমরা ফিউচার ভ্যালু। তাহলে মানি এখানে তার ভ্যালু কতটুকু হারালো? 5%।
কারণ আজকের 1,00,000 1 বছর পরে 1,05,000 সমান। কথা বুঝছো? এখন তোমাকে ব্যাংক যে 5,000 টাকা দিল, তাহলে তুমি 1,05,000 টাকা পেয়েছো। এখন তোমার লাভ